যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েট ক্যাম্পাস অগণিত মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা বুয়েট। এখানে দেশের প্রকৃত মেধাবীরাই চান্স পেয়ে থাকে। এখানে যেমন বড়লোকদের সন্তানেরা ভর্তি হয়, তেমনি অসংখ্য মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাও অনেক কষ্ট সহ্য করে বুয়েটে পড়ে স্বপ্ন পূরণের জন্য আসে। কিন্তু এখানেও চলে তথাকথিত রাজনৈতিক নেতাদের আর ধনীদের নিয়ম নীতি। তেমনি ধনীদের আদরের দুলাল দুলালিদের একটা বড় এবং পাওয়ারফুল গ্যাং আছে এই ক্যাম্পাসে। 15 সদস্যদের এই গ্যাং বড় বড় রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী আর শিল্পপতিদের বেপরোয়া ছেলে মেয়েদের নিয়ে গঠিত হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাম্পাসে উশৃঙ্খল কাজ করে বেড়ায় এরা। র্যাগিং তো এদের নিত্যদিনের সঙ্গী। কত শত ছেলে মেয়ে যে এদের র্যাগিংয়ের শিকার হয়ে অকালে ঝরে গেছে তার কোনো হিসেব নেই। এদের দলের মেন লিডার 5 জন: রাইসা, ঈশিতা, প্রীতম, রেহান আর শান্ত। এদের মধ্যে প্রীতম আর রেহানের বাবা মন্ত্রী, শান্তর বাবা উচ্চপদস্থ সচিব, রাইসের বাবা বিশিষ্ট শিল্পপতি আর ঈশিতার বাবা পুলিশের এসআই। প্রত্যেকের বাবা ক্ষমতাশালী হওয়ার কারণে ভার্সিটি সহ সকল জায়গায় ক্ষমতার অপব্যবহার করে। খোদ ভিসিও এদের কোনো কাজে বাধা দিতে পারে না। এদের মধ্যে রাইসা সবচেয়ে সুন্দরী, অহংকারী আর উগ্র মেজাজি। ঈশিতাও অহংকারী, কিন্তু রাইসার মতো এত উগ্র না। প্রীতম আগে থেকেই রাইসাকে পছন্দ করে, কিন্তু রাইসার উগ্র মেজাজের জন্য কখনো বলতে পারেনি। এদিকে শান্ত আর ঈশিতার 3 বছরের রিলেশন। রেহান ওদের গ্যাংয়ের অন্য একটি মেয়ে শ্রাবণীকে পছন্দ করে, কিন্তু প্রীতমের মতো সেও কখনো বলতে পারেনি। তো এমনই একদিন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল 15 সদস্যের মোস্ট পাওয়ারফুল গ্যাংটি। প্রায় প্রত্যেকে বসে বসে সিগারেট টানছিল আর জুনিয়রদেরকে দিয়ে এটা ওটা ফরমাইশ খাটাচ্ছিল। একটি ছেলে আর মেয়ে ক্যাম্পাসে নতুন এসেছিল। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে তাদেরকে সালাম দিয়ে যায়নি। কালো জিন্স প্যান্ট আর শার্টের সাথে কালো সানগ্লাসে একপাশে বসে সিগারেট টানছিল রাইসা। ওদের গ্যাংয়ের কাউকে সালাম না দিয়ে দুটো ছেলে মেয়েকে চলে যেতে দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পাশাপাশি গ্যাংয়ের অন্য ছেলে মেয়েরাও তাদের দিকে তেড়ে আসলো। বাইকের উপর থেকে নেমে এসে পেছন দিক থেকে রাশভারী কণ্ঠে ডাক দিল, এই তোরা দাঁড়া। আচমকা এমন রাশভারী কণ্ঠ শুনে ছেলে মেয়ে দুটো থমকে দাঁড়ালো। মেয়েটির পরনে লম্বা সালোয়ার কামিজ আর মাথায় হিজাব পরা। ছেলেটির পরনে একটি আকাশি রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট। দেখে মধ্যবিত্ত ফ্যামিলির বলে মনে হচ্ছে। রাইসা আপাদমস্তক দুজনকে ভালো মতো দেখে নিল। ছেলেটি বিনয়ের সাথে বলল, কিছু বলবেন আমাদেরকে? পাশের মেয়েটাকে? জি, আমার বোন। আপন বোন নাকি কাজিন? আপন বোন। এই ক্যাম্পাসের রীতিনীতি কিছুই জানিস না নাকি? রাইসার এমন ব্যবহারে আর তুই তুকারি শুনে ছেলে আর মেয়েটি থমকে গেল। একে তো ওই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে মেয়ে, তার উপর দেখেই কেমন ডেঞ্জারাস মনে হচ্ছে। এমন উগ্র মেজাজি আর অভদ্র টাইপের মেয়ের সাথে তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কোনো ধরনের ঝামেলা না বাঁধানোই ভালো। মেয়েটি বলল, জি না আপু, আমরা আজকে এই ক্যাম্পাসে প্রথম আসলাম, তাই আপনাদের রীতিনীতি সম্পর্কে ভালো মতো জানি না। রাইসা কিছুটা সন্তুষ্ট হয়ে বলল, আচ্ছা যা, প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর থেকে আমাদের সব নিয়ম নীতি মেনে চলবি। এরপর একটু ভাব দেখিয়ে বলল, আমরা হলাম ইউনিভার্সিটির মোস্ট পাওয়ারফুল গ্যাং। আমাদেরকে সব সময় সম্মান দিয়ে চলবে। যা আদেশ করব সব সময় বাধ্য হয়ে পালন করবে। কথার নড়চড় হলে ক্যাম্পাস থেকে কি করে বের করতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে আমাদের। প্রীতম এগিয়ে এসে বলল, ফার্স্ট অফ অল আমাদের সবাইকে সালাম দিয়ে যেতে হবে। এরপর আমরা যা আদেশ করব তার সাথে সাথে পালন করতে হবে। তুমি যাও, আমাদের সবার জন্য চা নাস্তা নিয়ে এসো, সময় মাত্র 5 মিনিট। এদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে আর ওরা এদিকে চা নাস্তার কথা বলছে। কিন্তু কথা না শুনেও তো কোনো উপায় নেই। কোনোভাবে যদি প্রথম দিনে এদের সাথে ঝামেলা বেঁধে যায় তাহলে এতদিনের স্বপ্ন তাদের ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বাধ্য হয়ে 2 ভাই বোন চলল তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। আর এদিকে ওরা আবার আড্ডাতে ব্যস্ত হয়ে গেল। 5 মিনিট কেটে যাওয়ার পরও যখন ওরা এলো না তখন গ্যাংয়ের সবাই প্রচণ্ড রেগে গেল।
10 মিনিটের মাথায় দুই ভাই বোন চলে এলো অনেকগুলো খাবার নিয়ে। ওর আসার সাথে সাথে রাইসা ছুটে এসে খাবারগুলো নিয়ে দূরে ছুঁড়ে মারল। দুই ভাই বোন হতবাক হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই রাইসা মেয়েটিকে প্রচণ্ড জোরে থাপ্পড় মারল গালে। শান্ত, রেহান আর প্রীতম এগিয়ে এসে ছেলেটিকে এলোপাতাড়ি মারতে লাগলো। ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ভিড় লেগে গেল কি হয়েছে দেখতে। দুজন নিরীহ ছেলে মেয়েকে মার খেতে দেখেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। অনেকক্ষণ মারার পর রাইসার আগে ফোঁসফোঁস করতে করতে বলল, আমার কথার 1 সেকেন্ড দেরি করার কেউ সাহস পায় না, আর তোরা 5 মিনিট দেরি করে ফেলি। হাউ ডিয়ার ইউ! বলে আবারও মারতে যাবে, তখনই প্রিন্সিপাল চলে আসলেন। কি হয়েছে এখানে? তোমরা ওদের এভাবে মারছো কেন? গ্যাংয়ের কেউ কিছু না বলে রাগে ফোঁসফোঁস করতে করতে চলে গেল। ভিসি একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। ক্যাম্পাসে এরকম ঘটনা নতুন নয়। প্রায় প্রতিদিনই বেপরোয়া গ্যাংটির অন্যায়ের শিকার হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রী। ভিসি অনেকবার বিচার বসিয়েও তেমন কিছু করতে পারেননি, কারণ প্রত্যেকেই ক্ষমতাশালী বাবাদের আদরের সন্তান। ক্ষমতার জোরে প্রত্যেকবারই তারা পার পেয়ে যায়। তাই আপাতত পক্ষে প্রিন্সিপালের কিছুই করার নেই। তোমরা ক্লাসে যাও আর এদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো। স্যার, এইভাবে আমাদের পক্ষে ক্লাস করা সম্ভব না। আপনি এর একটা বিচার করুন। আচ্ছা, আমি এটা দেখব। তোমরা আজকের মতো বাড়ি যাও। আর সরি ফর দ্যাট, তোমাদের বুয়েটের প্রথম দিনটা নষ্ট হয়ে গেল। ছেলে মেয়েগুলো কান্নার জন্য কিছুই বলতে পারছে না। মারধরের জন্য পোশাকের অবস্থা নাজেহাল। এইভাবে ক্লাস করা সম্ভব না, ছেলেটি বলল। ভিসি আশ্বস্ত করে বললেন। ছেলে মেয়েগুলো করুণ চোখে তাকিয়ে বিদায় নিয়ে চলে গেল। ক্যাম্পাসের বাকি ছেলে মেয়েগুলোর মুখেও সহানুভূতির ছায়া। প্রায় প্রত্যেকে এই গ্যাংয়ের অন্যায়ের শিকার হয়েছে। এমনি একদিন ক্যাম্পাসে চোখ ধাঁধানো বাইক নয়ে এন্ট্রি ঘটল আরিয়ানের। কালো রঙের বাইকে কালো জিন্স, সাদা টি শার্ট, তার উপরে কালো ফুল হাতা শার্ট আর কালো সানগ্লাসে হিরোর মতো লাগছে ওকে। চুলগুলো স্পাইক করা আর খুবই সিল্কি। দুধে আলতায় গায়ের রং, অসম্ভব সুন্দর মুখশ্রী, মায়াবী চোখ দুটোই যেন অসম্ভব দৃঢ়তা। ঘন কালো পেলো ভুরু যুগল, খাড়া নাক আর চিকন ঠোঁট দুটো মৃদু গোলাপি। দেহের গড়ন যেন চোখ ঝলসানো। নিয়মিত জিম করে দেখলেই বোঝা যায়। কালো সাদা রঙের সাদার ফর্সা দেহ চেহারা যেন ফুটে উঠেছে। ক্যাম্পাস ভর্তি সকলে হাঁ করে চেয়ে রইল ওর দিকে। বিশেষ করে মেয়েদের অবস্থা যেন অজ্ঞান হওয়ার মতো। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে, সেটা আরিয়ানকে না দেখলে যেন বোঝাই যেত না। ভার্সিটির সকল মেয়েদের ক্রাশে পরিণত হলো আরিয়ান। ওকে একটি নজর দেখার জন্য মেয়েদের ঘুম হারাম হয়ে গেছে। অনেকে আবার তাদের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেললো। আরিয়ানের পিছু পিছু পাগলের মতো ঘুরতে লাগলো তার সাথে রিলেশন করার জন্য, কিন্তু আরিয়ান বরাবরই এসব পাত্তা দেয়নি। এই ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেছে, জানিস? জানবো না কেন, পুরো ভার্সিটির সবাই জানে। মেয়েরা তো লাইন ধরে অপেক্ষা করছে ওর সাথে প্রেম করার জন্য। দোস্ত, আমার না ওকে অনেক পছন্দ হয়েছে, প্লিজ একটা ব্যবস্থা করে দে না। তোর ওই ছেলেরা আশা বাদ দে। ও কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলে না। যতগুলো মেয়ে ওকে প্রপোজ করেছে সবাইকে ও রিজেক্ট করে দিয়েছে। তাও দোস্ত, একটা চেষ্টা করে দেখি, প্লিজ আমাকে হেল্প কর দোস্ত। অনুনয়স্বরে কথাগুলো বলল দিশা ওর বেস্ট ফ্রেন্ড বৃষ্টিকে। দিশাও বেশ বড়লোক ঘরের মেয়ে আর দেখতে বেশ সুন্দরীও। আচ্ছা, তোর জন্য একটা চেষ্টা করে দেখি। আজ ক্যাম্পাসে আরিয়ানকে সবার সামনে প্রপোজ অ্যাকসেপ্ট করে ভালো কথা, আর যদি না করে তাহলে কিন্তু আমাকে আর জ্বালাতে পারবি না। ওকে দোস্ত, পাক্কা, আর জ্বালাবো না তোকে। মনে থাকে যেন। মনে থাকবে। এখন চল, গোলাপ কিনে আনি ওকে প্রপোজ করার জন্য। চল। গোলাপ কিনে আনার জন্য দুই বান্ধবী চলে গেল। আর এদিকে প্রথম দিনেই আরিয়ানের অনেকজন ফ্রেন্ড হয়ে গেল। সবাই অবশ্য ছেলে আরিয়ান কোন মেয়ে ফ্রেন্ড রাখতে পছন্দ করে না। 7 থেকে 8 জনের মতো ফ্রেন্ড হয়ে গেল ওর। সবাই এমন ব্যবহার করছে যেন ওরা কত পুরনো ফ্রেন্ড। অবশ্য আরিয়ানের মিশুক আর অমায়িক ব্যবহারের জন্য এটা সম্ভব হয়েছে। তোর উপর তো পুরো ভার্সিটির সব মেয়েরা ক্রাশকে বসে আছে। এতগুলো মেয়েকে সামলাবি কি করে? ধুর, এসব হলো সাময়িক মোহ। বর্তমানে এসব প্রেম ভালোবাসা টাইম পাস ছাড়া আর কিছুই না। এসবের সময় ক্ষেপণ না করে পড়াশোনায় আর ক্যারিয়ারে মনোযোগ দিলে জীবনটা সুন্দর হবে। তুই বেটা প্রথম দিনেই পুরো ভার্সিটির মেয়েদেরকে পটে নিলি, আর এদিকে আমরা এতদিন ধরেও একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না। আমাদের সবার জন্য একটা করে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দে না দোস্ত। এখন তো খুব গার্লফ্রেন্ডের কথা বলছিস। যখন প্রেম করবি তখন বুঝবি প্রেমের কি মজা। সেটা আমরা বুঝে নেব। তোর তো এতগুলো ক্রাশ, তাদের সাথে কথা বলে আমাদের একটা সেটিং করিয়ে দে। এখন আরেকবার গার্লফ্রেন্ডের কথা বলবি, তোকে পচা নর্দমায় চুবিয়ে মারবো। নাজমুল মুখটা প্যাঁচার মতো কালো করে ফেললো। আর এদিকে আরিয়ান সহ ওর অন্যান্য বন্ধুরা হাসতে লাগলো। আজ সিঙ্গেল বলে এভাবে বলতে পারলি? ধুর বেটা, তুই সিঙ্গেল কই
আমরা এতগুলো বন্ধু থাকতে নিজেকে সিঙ্গেল বলছিস? এখন এসব কথা বাদ দে, চল ক্যান্টিনে যাই। আর ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আমরা গিটার বাজাবো আর গান গাইবো, ঠিক আছে? ওকে দোস্ত। সবাই ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল। এদিকে ক্লাস শেষে সবাই চলল ক্যাম্পাসে গিটার বাজিয়ে গান করতে। আরিয়ান গিটার বাজাচ্ছে আর গান গাইছে, সাথে সাথে তার বাকি বন্ধুরাও গানের সাথে তাল মিলাচ্ছে। चल दिया दिल तेरे पीछे पीछे देखता, नहीं रह गया कुछ तो है तेरे मेरे दरमिया जो अनकहा, सारे गया मैं जो कभी कह न सका, आज कहता हूँ पहली दफा, दिल में हो तुम आँखों में तुम, पहली नजर से ही यारा। পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠল আরিয়ানের গানে। এত সুন্দর কণ্ঠ, পুরো আরমান মালিকের কণ্ঠ যেন আরিয়ানের গলায় নেমে এসেছে। ক্যাম্পাসে ভর্তি ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে শুনছিল ওর গান। রাইসা এবং তাদের গ্যাংও এক জায়গায় দাঁড়িয়ে শুনছিল ওর গান। ওরা কিছু একটা গন্ডগোল করতে যাবে, তখন কিভাবে রাইসা ওদেরকে বাধা দিল। সবাই রাইসার এমন ব্যবহারে অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। সকলে করতালির মাধ্যমে আরিয়ান আর বন্ধুদের অভিনন্দন জানালো। আরও অনেক ছাত্রছাত্রী ওর সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করতে চাইলো। আরিয়ানও হাসি মুখে সবাইকে বন্ধু করে নিল, কিন্তু মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রাখলো। একটু পরে আবার ঘটলো আরেক কাণ্ড। দিশা তার বান্ধবী বৃষ্টিকে নিয়ে আরিয়ানকে প্রপোজ করার জন্য ক্যাম্পাসে চলে এলো। সেও দূর থেকে আরিয়ানের গান শুনছিল আর মোহিত হয়ে যাচ্ছিল। আরিয়ান যখন সবার সাথে কথা বলতে ব্যস্ত, তখন সে হঠাৎ করে বলল, হ্যালো আরিয়ান, আমি দিশা। আরিয়ানও হাসি মুখে বলল, ও নাইস টু মিট ইউ। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। দিশা একটু ইতস্তত করে বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করে বলল, আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি। বলে সে হাতে থাকা গোলাপ গুচ্ছ হাঁটু গেড়ে বসে আরিয়ানের দিকে তাকিয়ে বলল। সবাই অবাক হয়ে দিশার কাণ্ড দেখছিল, রাইসারাও দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। আরিয়ান গোলাপ গুচ্ছটাকে অ্যাকসেপ্ট না করে দাঁড়িয়ে গিয়ে বলল, দেখো দিশা, তুমি হয়তো জানো আমি মেয়েদের থেকে দূরে থাকি। মেয়েরা যদি আমার ফ্রেন্ডও হয়, জাস্ট ফ্রেন্ডের মতোই থাকবে, কিন্তু কারোর সাথে রিলেশন করে বিয়ে করা, প্রেম করা, এসব আমাকে দিয়ে হবে না। তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না, সরি ফর দ্যাট। পুরো ক্যাম্পাস নীরবতায় নিশ্চুপ হয়ে গেল। দিশা তবুও দমে না গিয়ে বলল, বিলিভ মি আরিয়ান, আমি অন্য সব মেয়েদের মতো না। প্রচলিত রিলেশনের মতো ডেটিং এগুলো আমি করব না। জাস্ট তুমি শুধু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো আর আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও, এতেই হবে। আরিয়ান এবার কিছুটা রেগে গেল, শক্ত কণ্ঠে বলল, একবার কি বলেছি শুনতে পাওনি? আমি এসব প্রেম রিলেশন এগুলোতে বিশ্বাস করি না। আর রিলেশনে যাওয়া তো দূরের কথা, নেক্সট টাইম আমার সামনে তুমি আসবে না, মাইন্ড ইট। বলে আরিয়ান সেখান থেকে গটগটিয়ে চলে এলো। পেছনে পেছনে ওর বন্ধুরাও চলে গেল। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী তারাও নিশ্চুপ, নীরবতার সাথে চলে গেল। শুধু রয়ে গেল দিশা, বৃষ্টি আর রাইসাদের গ্যাং। দিশা কান্নায় ভেঙে পড়লো আর বৃষ্টিকে সান্ত্বনা দিতে লাগলো। বলেছিলাম না তোকে আরিয়ানকে প্রপোজ করিস না? এখন দেখলি তো কি হলো, তখন শুনিসনি আমার কথা। বৃষ্টি দিশাকে জোর করে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। আর ওদিকে রাইসাদের গ্যাং সবটা ব্যাপার দেখে নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে লাগলো। আরিয়ান ছেলেটার ভালোই অ্যাটিটিউড আছে বলতে হবে, না হলে দিশার পেছনে কত শত ছেলে ঘোরে, আর ও কি না ওকে রিজেক্ট করে দিল। তাই তো দেখতে পাচ্ছি। ছেলেটাকে আমাদের গ্যাংয়ে নিলে মন্দ হয় না। ওদের গ্যাংয়ের সুমি নামের একটা মেয়ে বলল, আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে, কিন্তু প্রপোজ করলে যদি আবার রিজেক্ট করে দেয়, তাই প্রপোজ করব না। আমারও ভালো লেগেছে রে, কি মিষ্টি চেহারা, আর গানের গলাটাও মাশাল্লাহ, কিন্তু যা অ্যাটিটিউড, আমাদের তো পাত্তাই দিবে না মনে হয়। আবার কত হ্যান্ডসাম, কিউট। এতক্ষণ রাইসা ওদের কথা শুনছিল, এবার বেশ রাগী কণ্ঠে বলল, তোরা চুপ করবি? বক বক করেই চলেছিস। কি রে রাইসা, তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? ওর কথায় সবাই চুপ হয়ে গেল। শান্তর কথা শুনে প্রীতম বেশ রেগে গেল, কিন্তু রাগটা মনে মনেই পুষে রাখলো। রাইসা একবার চোখ গরম করে শান্ত দিকে তাকিয়ে আবার মৃদু হাসলো। ব্যাপারটা কারো বোধগম্য হলো না।
বাসায় এসে ফ্রেশ হয়ে সবে খাবার খেতে বসেছে আরিয়ান। মনটা তার আজকে বেশ ফুরফুরে, কেননা এই কয়দিন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়েছে আর সময় কাটানো হয়েছে, তাই ইদানিং তার মনটা খুব ভালো যাচ্ছে। খানবাড়ির মস্ত বড় ডাইনিং টেবিলে খাবার সাজানো আছে অনেক ধরনের। তার পছন্দের সর্ষে ইলিশ, গরুর মাংস ভুনা, ডালের চচ্চড়ি আর চিকন চালের ঝরঝরে ভাত, সবই সাজানো গোছানো রয়েছে। কিন্তু এবারই মানুষগুলো একসাথে খাবার খেতে বসে না, এজন্য এত সব ব্যবস্থা দেখেও আরিয়ানের মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লেটে খাবার বেড়ে খেতে শুরু করতে শুনতে পেল মা বাবার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে? আর আমার জীবন মনে হয় খুব ভালো যাচ্ছে তোমার সাথে থেকে। আমার এত সুন্দর জীবনটা নষ্ট করার পেছনে একমাত্র তুমিই দায়ী। শালা, প্রতিদিনকার এই ঝগড়াঝাটি আমার আর ভালো লাগছে না, প্লিজ এবার এসব থেকে আমাকে মুক্তি দাও। আমি তো কবে থেকে বলছি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু ডিভোর্সের কথা বলতেই তো তুমি বলো আমাদের ছেলের কথা চিন্তা করে চলো, আমরা মানিয়ে নেই। তো আবার মুক্তির কথা বলছো কোন মুখে? শালা, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, প্লিজ এবার একটু চুপ করো। রেগেমেগে ঘর থেকে বেরিয়ে এলেন মিসেস শাইলা খান। আর ওদিকে আমজাদ কবির খান বুকের বাঁ পাশটায় খুব ব্যথা অনুভব করলেন। ইদানিং বিপি হাই হওয়ার পাশাপাশি বুকের বাম পাশে খুব ব্যথা হয়। একদিকে বিজনেসের এত ঝামেলা সামলিয়ে বাসায় এসে আবার স্ত্রী শাইলা খানের সাথে ঝগড়া। একমাত্র ছেলে আরিয়ানের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত। আরিয়ানকে একটা সুস্থ স্বাভাবিক জীবন তিনি সবসময় উপহার দিতে চান, কিন্তু শাইলা খানের সাথে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। এজন্য ছেলেটার মানসিক অবস্থা যে খুব ভালো থাকে না তা তিনি ভালো করেই জানেন। তবুও তার জন্য কিছুই করার নেই। ভালোবেসে বিয়ে করেছিলেন শাইলা খানকে। আমজাদ কবির খানের নিজের বলতে গেলে কিছুই ছিল না। শাইলা খানের বাবা মিস্টার মাঝারুল খান খুব ভালো মানুষ ছিলেন। তার অফিসের খুব বিশ্বস্ত এবং সৎ কর্মচারী ছিলেন আমজাদ কবির, তাই তাকে তিনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন। শাইলা খান আর আমজাদ কবির সম্পর্ক তিনি খুব সহজেই মেনে নিয়েছিলেন। নিজের বলতে গেলে তার মেয়ে শাইলা ছাড়া আর কেউ ছিল না। আর তিনি মানুষটাও ছিলেন খুব সরল, তাই শাইলা খানের সাথে আমজাদ কবির খানের বিয়ে দিয়ে তাদেরকে এই বাড়িতেই রেখে দেন। মৃত্যুর পূর্বে তার সমস্ত ব্যবসার দায়িত্ব আমজাদ কবিরকে দিয়ে যান। তখন থেকেই সাধারণ আমজাদ কবির হয়ে ওঠেন শিল্পপতি আমজাদ কবির খান। আমজাদ কবির খান নিজের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার সাথে সেই ব্যবসাকে আরও অনেক বড় করে তুলেছেন। কিন্তু আরিয়ানের যখন 5 বছর বয়স, তখন থেকে একটা ব্যাপার নিয়ে শাইলা চৌধুরীর সাথে তার সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত তাদের মধ্যে বনিবনা হয় না। শুধুমাত্র আরিয়ানের কথা ভেবে তারা এখনও এক হয়ে আছেন। আরিয়ান সেই ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে প্রবল মানসিক চাপের মধ্যে ছিল। এখন এই ব্যাপারটা তার মধ্যে খুব ডিপ্রেশনের সৃষ্টি করে। তার রিলেশন করা আর প্রেম করে বিয়ে করা তার কাছে প্রবল বিদ্বেষের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসাকে সে প্রচণ্ড ঘৃণা করে। প্লেটে বাড়া ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। আরিয়ানের সেদিকে কোনোই ভ্রুক্ষেপ নেই। সে আপন চিন্তায় মগ্ন। একসময় ভাতের প্লেট দূরে সরিয়ে দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে গেল। পেটে প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও সে খাবার খেলো না। খাবার তার গলা দিয়ে নামবে না। এই মুহূর্তে তার মনটা ভালো করার একটাই উপায়, সেটা হলো গান। রুমে গিয়ে নিজের প্রিয় গিটারটি হাতে নিয়ে নিল। রুমের ব্যালকনির রেলিংয়ের উপর বসে গাইতে শুরু করলো প্রিয় সিঙ্গার অরিজিৎ সিংয়ের মুস্কুরানে কি বাজে তুম হ গানটি। মুস্কুরানে কি বাজে তুম হ, গুনগানে কি বাজা তুম হো, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, ওরে লামহে তো কাহি মাচ্চা हो सके तो उमर भर थम जा, जिया যায় না যায় না যায় না ওরে পিয়া রে। গানটি গাইতে গাইতে আরিয়ানের দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। সে কোনো একজনকে ভীষণ মিস করছে, কিন্তু কাকে মিস করছে স্পষ্টভাবে মনে করতে পারছে না। স্মৃতির অস্পষ্ট আবছায় কারো মুখের গড়ন ভেসে উঠছে। চিকন মেয়েলি হাসির কণ্ঠস্বর তার কানের আশেপাশে বারংবার বেজে যাচ্ছে। কিছু অস্পষ্ট সুকুমায় মুহূর্ত স্মৃতির পর্দায় ভেসে উঠছে। সে দূরাকাশের পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভেজা অথচ কোমল কণ্ঠে বলতে লাগলো, সুখ পাখিরা আমার আকাশে হানা দেয় না। সুখ নামক সোনার হরিণের প্রতীক্ষা করে যায়, কিন্তু সে অধরাই রয়ে যায়। সৃষ্টিকর্তা কি সুখ এবং নিয়ামত রূপে কাউকে পাঠাবে আমার জীবনে? ভালোবাসায় তীব্র অবিশ্বাসী আরিয়ানের হৃদয়ে ভালোবাসাহীনতায় পুড়ে খাখা করছে। নিজের অজান্তেই ভালোবাসা নামক শান্তিময় শীতল ঝর্ণার প্রতীক্ষা করছে সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে সূর্যাস্ত যেতে লাগলো পশ্চিম আকাশে। আরিয়ান ব্যালকনির রেলিংয়ের উপর তখনও গিটার হাতে সেইভাবেই বসে রইল। একটা পাথরের মূর্তি হয়ে গেছে যেন। তার ভেতরে অজস্র চাপা কষ্ট আর ডিপ্রেশন লুকিয়ে আছে, কিন্তু তার চঞ্চলতা আর প্রাণবন্ততা দিয়ে সেগুলোকে খুব কষ্ট করে ঢেকে রাখে সবার থেকে। রাতের বাবা এলেন ওর ঘরে। আরিয়ান রুমে লাইট অফ করে খাটের এক কোণে বসে আছে। আমজাদ করিম সাহেব লাইট অন করে বিছানায় এসে বসলেন। কি হয়েছে রে খোকা?
আরিয়ান মাথা ঘুরিয়ে বাবাকে এক পলক দেখে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। কিছু হয়নি বাবা। দুপুরে কিছু খাসনি রে খোকা? আমার খাওয়া না খাওয়াতে কি আসে যায় বাবা? যায় আসে রে বাবা, তুই কষ্টে থাকলে আমারও যে খুব কষ্ট হয়। আরিয়ান একটা তাচ্ছিলের হাসি হাসলো। যদি আমার কষ্টে তুমি কষ্টই পেতে তাহলে এভাবে নিজেরা ঝগড়া করতে না। আমজাদ কবির সাহেবও একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। জানি রে খোকা, আমাদের ঝগড়াতে তোর খুব কষ্ট হয়। আমার নিজেরও যে কি পরিমাণ কষ্ট হয় তা তোকে বোঝাতে পারবো না। যাকে এত ভালোবাসি সে আমার মনের ভিতরটা বুঝলো না। একটা সামান্য ব্যাপার নিয়ে সে আমাকে মন থেকে ঘৃণা করা শুরু করলো। কি নিয়ে তোমাদের ভেতর এত ঝগড়া বাবা? সে তোকে আরেকদিন খুলে বলবো। এখন আয়, দুপুর থেকে কিছুই খাসনি, খেয়ে নিবি বাবা। আমার খিদে নেই। দেখ খোকা, দুপুর থেকে আমিও কিছু খাইনি, তুই খাসনি বলে। এখন যদি তুই না খাস আমিও আর খাবো না। আজ রাতে খাবার না খেলে কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাবে। আরিয়ান বারবার দিকে নির্জীব চোখে অনেকক্ষণ তাকিয়ে রইল। এরপর একটা ছোট দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই একটা জায়গাতেই তুমি আমাকে আটকে দাও বাবা। তোমার এই ভালোবাসার জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি, না হলে কবে চলে যেতাম। আমজাদ কবির সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। তার একমাত্র ছেলের জন্যই তো এত কষ্ট করে বেঁচে থাকা তার, না হলে কবেই তিনি মারা যেতেন। এভাবে বলিস না রে খোকা, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আরিয়ানের চোখ জোড়াও ছলছল করে উঠল। দৌড়ে গিয়ে বাবাকে চাপটে জড়িয়ে ধরল। বাবা ছেলে কান্নায় ভেঙে পড়ল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পরে আরিয়ান বলল, আম্মু কোথায় বাবা? সে তার এক বান্ধবীর বাসায় চলে গেছে, 2-3 দিন আগে আর ফিরবে না। ও নিয়ে তুই টেনশন করিস না, সেও খুব ডিপ্রেশনে আছে। আর কথা বলল না আরিয়ান। মায়ের উপর অভিমানে তার আর কোনো কিছু বলতে ইচ্ছে করলো না। চোখ মুছে পড়ল। চলো বাবা, খেতে যাই। চল। দূর দেশে দূর আকাশে চেয়ে আছে কাজল কালো এবং কোমল দুটি চোখ। অস্তগামী সূর্যের লাল আভা তার গৌরবর্ণা মায়াবী মুখের উপর এসে পড়েছে। শীতল বাতাস তার দুপাশে থাকা চুলগুলোকে বারংবার এলোমেলো করে দিচ্ছে। মনটা তার ভীষণ খারাপ। তার প্রিয় মানুষটা থেকে 1000 মাইল দূরত্বে সে। কেন যেন মনে হচ্ছে তার প্রিয় মানুষটা ভালো নেই। শুভ্র পোশাকের লাল রঙের আভা ছেয়ে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। যেমনটি তার শুভ্র সরল মন এই মুহূর্তে অস্থিরতায় আরক্তিম হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড কয়েক গুণ গতিতে তীব্রভাবে স্পন্দিত হচ্ছে। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে সে তার পাতলা গোলাপি ঠোঁট জোড়া নিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, 1000 মাইলের দূরত্ব আমাদের মধ্যে। বহু বছর ধরে আমাদের দুজনের না আছে দেখাশোনা, না আছে একে অপরের সাথে জানাশোনা। তোমার চেহারা, তোমার কণ্ঠস্বর আমার স্মৃতির মানসপটে প্রায় হারিয়ে গিয়েছে বলতে হয়। তবুও তোমাকে কেন ভুলিতে পারি না জানি না। তুমি আমার হৃদয়ের গহীন থেকে গহীনে গেঁথে রয়েছ। যুগ যুগ ধরে সেখানে একমাত্র তোমারই রাজত্ব চলছে, স্বয়ং সম্পূর্ণভাবে। তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। এই অনুভূতির নাম কি আগে বুঝতাম না, কিন্তু সাবালিকা হওয়ার পর থেকে বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না। আমার কথা তোমার আদৌ মনে আছে কিনা সেটাও জানি না, কিন্তু আমার স্বপ্নে জাগরণে তুমি সারাক্ষণ বিরাজ করো। আমি শুধু চেয়েছি তোমায়, কিন্তু মনে প্রাণে চেয়েও তোমার হতে পারবো কিনা জানি না। তবে সৃষ্টিকর্তার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা, তিনি যেন খুব দ্রুত তোমার আমার দেখা করান, আমাদের দুজনের মিলন ঘটান। তোমার হৃদয়েও আমার জন্য ভালোবাসার জাগরণ ঘটান। সেদিন আমাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়ে এক ভালোবাসাময় অধ্যায়ের সূচনা করবে। পরদিন ভার্সিটিতে রাইসাদের গ্যাং ক্যান্টিন দখল করে বসে আছে আর যাকে তাকে বিভিন্ন ফাইফরমাস দিচ্ছে। ঈশিতা বলল, ভাবছি একটা ট্যুর দেয়া যাক, অনেক দিন হলো ট্যুরে যাওয়া হয় না। এভাবে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। এই কথাটা আমিও ভাবছিলাম, তোদেরকে বলবো বলবো বলে আর বলা হলো না। ঈশিতা, তুই বলে দিয়ে ভালোই করেছিস। রাইসা এসবের থেকে মনোযোগ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ প্রীতম ডেকে উঠল, এই রাইসা, কি হয়েছে তোর? এভাবে মুখ পেঁচার মতো করে বসে আছিস কেন? রাইসা প্রীতমের দিকে গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, একটা কথা সোজাসুজি বলতে পারিস না? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ওকে বাবা, সরি, মাফ করে দে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তুই কিচ্ছু বলছিস না তো, এই জন্য বললাম। ওদের দিকে পুরোপুরি মনোনিবেশ করে রাইসা বলল, কি নিয়ে কথা বলছিলি তোরা? সবাই হা হয়ে গেল ওর কথা শুনে। শান্ত অবাক হয়ে বলল, মানে আমরা এতক্ষণ কি কথা বললাম তাও তুই শুনিসনি? কি হয়েছে তোর, সত্যি করে বলতো। রাইসা নিজে একটু অপ্রস্তুত হয়ে গেল। ইদানিং তার মনোযোগ যে কোথায় হারিয়ে যাচ্ছে সে নিজেও জানে না।
আরে এত ড্রামা করার কি আছে? একটু অন্যমনস্ক ছিলাম তাই শুনতে পারিনি। কি নিয়ে আলোচনা করছিলে আবার বল। আমরা ভাবছিলাম একটা ট্যুর দিব, কোথায় গেলে ভালো হয় বলে তোরা মনে করিস? চল কক্সবাজার যাই। আরে কক্সবাজার 5-6 বার যাওয়া হয়েছে, এবার চল সুন্দরবনে যাই। সুন্দরবনের গাছপালা আর পশু পাখিদের সাথে আমাদের ভালোই দেখা সাক্ষাৎ হয়ে যাবে। আরে আমার তো মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে গেলে ভালো হবে। পাহাড়ের উচ্চতা, বিশালতা আর প্রকৃতির সান্নিধ্য উফ, মনকে একদম রিফ্রেশ করে দিবে। আরে না না, চল আমাদের কোনো একটা ফার্ম হাউসে গিয়ে পিকনিক করে আসি। সারা রাত জেগে বারবিকিউ পার্টি করব, গিটার বাজিয়ে গান গাইবো আর মন খুলে আড্ডা দিব। উফ, থামবি তোরা? কোথাও যাওয়া নিয়ে ডিসিশন নিতে গেলে এর এই জায়গায় ওর ওই জায়গায়, এর জন্যই তোদের সাথে আলোচনা করতে ভালো লাগে না। বিরক্ত হয়ে বলল রাইসা। আরে ইয়ার, রাগ করছিস কেন? আচ্ছা, তুই যেখানে যেতে বলবি সেখানেই আমরা যাব, ফাইনাল। বল কোথায় যেতে চাস তুই? হ্যাঁ দোস্ত বল, কোথায় যাবি? রাইসার এখন এসব নিয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। সে বিরক্ত হয়ে আশেপাশে তাকাতেই দেখলো আরিয়ান তার বন্ধুদের নিয়ে আসছে। এই অল্প সময়ে ছেলেটার এত বন্ধু বান্ধব হয়ে গেল দেখে রাইসা বেশ অবাক হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 জন ছেলে আছে ওর সাথে। রাইসা এবার উচ্ছ্বসিত হয়ে বলল, ওই ছেলেটাকে যেভাবেই হোক আমাদের গ্যাংয়ে যোগ করাতে হবে। সবাই রাইসার দেখা দেখি আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানকে? হ্যাঁ, কিন্তু ও তো আমাদের মতো বেপরোয়া লাইফ পছন্দ করে না। ওকে আমাদের গ্যাংয়ে আসবে? আসবে না কেন? আমরা কি ওর থেকে কোনো অংশে কম? বিষয়টা কম বেশি না রে, ও একটা ভালো, সুন্দর, সুশৃঙ্খল আর অন্তিমময় ফ্রেন্ড সার্কেল পছন্দ করে। সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না, দেখ আমি কি করি। অপরদিকে আরিয়ান তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে বসে খাবার খেতে লাগলো আর এটা সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। তখনই পেছন থেকে কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো আরিয়ান। এক্সকিউজ মি মিস্টার, শুনছেন? পেছনে ফিরে কালো রঙের জিন্স, কালো রঙের শর্ট কুর্তি পরে তার মাথায় উঁচু ঝুঁটি বাঁধা একটা সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে তাকালো আরিয়ান। মেয়েটা দেখতে অনেক সুন্দরী হলেও তার পোশাক আশাক নিতান্তই আঁটো গোছের। ইয়েস, ক্যান আই টক টু ইউ? অফ কোর্স, ওয়াই নট? আই এম রাইসা অ্যান্ড ইউ? আই অ্যাম আরিয়ান। এরপর রাইসা একটু ভাব নিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, এখানে বসতে পারি? এতগুলো ছেলের মধ্যে একটা মেয়েকে এভাবে বসতে দেওয়ার কথা বলা উচিত কি অনুচিত হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল আরিয়ান। তাও মেয়েটা যেহেতু নিচে থেকে পরিচিত হতে এসেছে তাই আর না করতে পারল না। হ্যাঁ বসুন, আপনার জন্য কি অর্ডার করতে পারি? আরে না না, আমি এখন কিছুই খাবো না, কিছুক্ষণ আগে আমাদের বন্ধুদের সাথে খেয়ে এসেছি। রাইসা মিষ্টি হেসে বলল, বলে সে নিজের ফ্রেন্ড সার্কেলের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল প্রত্যেক চোখ দুটো গোল আলুর মতো বড় বড় করে রাইসা আরিয়ান আর আরিয়ানের পুরো ফ্রেন্ড সার্কেলকে দেখছে। আর প্রীতম তো জেলাসিতে ফেটে যাচ্ছে, যেটা রাইসার দৃষ্টি এড়ালো না। সে সেই দিকে পাত্তা না দিয়ে আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবার দিকে এক এক করে তাকালো, সবার সাথে একটু একটু কুশল বিনিময় করলো। আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবাই রাইসার দিকে বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। যে মেয়েকে ওরা কোনোদিন নিজের ফ্রেন্ড সার্কেল ছাড়া ভার্সিটির অন্য কোনো ছেলেমেয়ের সাথে কথা বলতে দেখেনি, সে কিনা হেসে হেসে এত স্বাচ্ছন্দ্যে আরিয়ান এবং ওদের সাথে কথা বলছে। আপনার বন্ধুরা মনে হয় আমাকে সহজভাবে নিতে পারেনি। আরিয়ানকে উদ্দেশ্য করে কথাটা বলল রাইসা। আরিয়ান ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো আসলে ওরা বেশ অবাক এবং ইতস্তত বোধ করছে ব্যাপারটায়। তাই ব্যাপারটাকে সহজ করতে সে বলল, আরে না, সহজভাবে নিতে পারবে না কেন? একই ভার্সিটির স্টুডেন্ট আমরা, হয়তো প্রথমবার কথা হচ্ছে বলে একটু ইতস্তত বোধ করছে। আচ্ছা, আমি আমার সব বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে একে একে আরিয়ান তার সব বন্ধুদের সাথে রাইসার পরিচয় করিয়ে দিল। রাইসাও বেশ হাসি মুখে সবার সাথে পরিচিত হলো। আপনার বন্ধুদের সাথে তো আপনি আমায় পরিচয় করিয়ে দিলেন, এবার চলুন আমার বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। এই বলে আরিয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে ফ্রেন্ড সার্কেলের দিকে নিয়ে গেল রাইসা। আরিয়ান হাত ধরাতে প্রচণ্ড রকম হতবাক হয়ে গেল। শুধু আরিয়ানে নিয়ে ওর ফ্রেন্ড সার্কেল সহ ক্যান্টিনে উপস্থিত সকলে এতে হতবাক হয়ে গেল। বিশেষ করে আরিয়ানকে পছন্দ করা মেয়েরা তো ঈর্ষায় জ্বলে পুড়ে মরতে লাগলো। রাইসার বন্ধুদের কাছে আরিয়ানকে এনে সবার উদ্দেশ্য বলল, এই হচ্ছে আরিয়ান, আমাদের ভার্সিটির নিউ স্টুডেন্ট, খুবই মেধাবী আর ট্যালেন্টেড স্টুডেন্ট। আশা করি বুয়েট থেকে খুব ভালো ডিগ্রি নিয়ে খুব বড় একজন ইঞ্জিনিয়ার হবে সে।
আরিয়ানের এক ইয়ার গ্যাপ যাওয়াতে রাইসাদের থেকে এক ইয়ার নিচে পড়ে গেছে সে, কিন্তু বয়সে রাইসা এবং তার ফ্রেন্ড সার্কেলের সবার সমবয়সী হবে। সবাই রাইসার কথা শুনে হাসি মুখে আরিয়ানকে ওয়েলকাম করলো। আরিয়ানও হাসি মুখে সবার সাথে কথা বলল। রাইসা একে একে ওর সব বন্ধুদের সাথে আরিয়ানের পরিচয় করিয়ে দিল। সবশেষে রাইসা হাসি মুখে বলল, এখন থেকে আরিয়ানা আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন পার্মানেন্ট এবং গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। এরপর কি ভেবে যেন রাইসা আবার বলল, আরিয়ান, আমরা সুন্দরবনে ট্যুরে যাচ্ছি, তুমি কি যাচ্ছ আমাদের সাথে? আমি কিন্তু কোনো না শুনবো না। তারপর দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি, আপনাকে তুমি বলে ফেললাম, কিন্তু এখন যেহেতু আমরা ফ্রেন্ড হয়ে গেছি তাই আমরা একে অপরকে তুমি করে বলাই সমীচীন মনে করি। যদিও আমাদের ফ্রেন্ড সার্কেলের বাকিরা পুরনো, ফ্রেন্ডকে একে অপরকে তুই করে বলি, কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হবে না, তাই তুমি বলে ডাকতে বলছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরিয়ান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এছাড়া আপনারা আমার সিনিয়র, আমাকে তুমি করে বললেও সমস্যা নেই। এটা সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার না, আমরা প্রায় সমবয়সী, আবার ফ্রেন্ডও হয়ে গেছি, তাই সেক্ষেত্রে আপনি বলাটা মানায় না। আমরা তোমাকে তুমি বলে ডাকবো, আর তোমাকেও আমাদের তুমি বলে ডাকতে হবে। আরিয়ান মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে যেই হোক আমরা শুধুই ফ্রেন্ড। আরিয়ানের শেষ কথাটাই রাইসা বেশ অবাক হয়ে গেল, তবুও সে বিশেষ পাত্তা না দিয়ে বলল, ট্যুরের ব্যাপারটা তাহলে কি ভাবলে আরিয়ান? আচ্ছা আমি ভেবে উত্তর দিচ্ছি। ভাবা ভাবির কোনো কিচ্ছু নেই আরিয়ান, তুমি যাচ্ছ আমাদের সাথে, ব্যাস। রাইসার এমন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় আরিয়ান বেশ অবাক হলো। তাও ওকে এত সহজে আপন করে নেওয়ায় বেশ খুশি হলো মনে মনে। ইন্ট্রোভার্ট স্বভাবের না হলেও মেয়েদের ক্ষেত্রে সে কিছুটা কনজারভেটিভ, তাই বোধহয় রাইসার এমন খোলামেলা ব্যবহার সে সহজভাবে নিতে পারছে না। কিন্তু হাসি মুখে সে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। এরপর রাইসা ওর সব ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলল, ওকে গাইস, তাহলে আমরা নেক্সট শুক্রবার ট্যুরে যাচ্ছি, 3 দিনে ট্যুরে যাব, ঠিক আছে? ঠিক আছে রাইসা। সবাই ওর কথায় সম্মতি জানালো। সবাই আরিয়ানকে পেয়ে বেশ খুশি হলেও একজনের মনে তার প্রতি প্রবল বিদ্বেষ জন্মালো, সে হলো প্রীতম। বিশেষ করে রাইসা যখন আরিয়ানের হাত ধরে টেনে আনছিল তখন সে জেলাসিতে জ্বলে পড়ে মরছিল, কিন্তু রাইসার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বলে কিচ্ছু বলেনি। ঈশিতা হঠাৎ টেবিলে 2 হাত রেখে সেটা দিয়ে দুগাল চেপে ধরে ইনোসেন্ট ফেস করে ন্যাকামো করে বলল, তুমি কত কিউট আরিয়ান, একদম ইনোসেন্ট বেবি ফেস। এই পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড ছিল তোমার? শ্রাবণী চোখ টিপ মেরে খোঁচা মেরে বলল, শ্রাবণী, আরিয়ান যেভাবে মেয়েদের ইগনোর করে তাতে তোর মনে হয় আরিয়ানের একটাও গার্লফ্রেন্ড ছিল? বলে দুজন হাসতে লাগলো। এতদিন সাহস করে কিছু বলতে পারেননি, কিন্তু আজকে সুযোগ পেয়ে ইচ্ছে মতো আরিয়ানের মজা ওড়াচ্ছে দুজন। রাইসা কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বাঁকা হেসে বলল, আমি ইনোসেন্ট বলেই তো কোনো গার্লফ্রেন্ড বানাইনি, কিন্তু তোমাদের মনে হয় অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, কারণ তোমাদের দেখে একদমই ইনোসেন্ট মনে হয় না, খুবই চালাক এবং কুটবুদ্ধি সম্পূর্ণ মনে হয়। আরিয়ানের কথায় রাইসা জোরে জোরে হাসতে লাগলো। তার দেখা দেখি শান্ত আর রোহানও হাসতে লাগলো। একে অপরের মজা ওড়াতে পারলে এবং ওড়াতে দেখলে তারা খুব আনন্দ পায়। শ্রাবণী আর ঈশিতা থতমত খেয়ে চুপ হয়ে গেল। আরিয়ানকে ভোলা ভোলা আর সরল ভেবে মজা ওড়াতে চেয়েছিল তারা, কিন্তু আরিয়ান নিজেই তাদের মজা উড়িয়ে দিল। শান্ত হাসি থামিয়ে বলল, শ্রাবণী পেটনিটের কথা জানি না, কিন্তু ইতিশার কোনো বয়ফ্রেন্ড নেই শিওর। শ্রাবণী দুম করে শান্তর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, তুই হঠাৎ ঈশিতার হয়ে এত কথা বলছিস কেন রে? কি চক্কর চলছে তোদের মাঝে? বুঝি সবই বুঝি, যেদিন হাতে নাতে ধরবো সেদিন বোঝাবো মজা। আর আমার মোটেও কোনো বয়ফ্রেন্ড নেই। রেহান মাঝখান থেকে টিপ্পনি কেটে বলে উঠল, হ্যাঁ আমিও 100% শিওর শ্রাবণীর কোনো বয়ফ্রেন্ড নেই, তোরা শুধু শুধু মেয়েটাকে অপবাদ দিচ্ছিস। সবাই সরু চোখে রেহানের দিকে তাকালো। শ্রাবণী অপ্রস্তুত হয়ে বসে রইল। সবাইকে এভাবে তাকাতে দেখে রেহান ভাবল, ক্লান্ত মার্কা হাসি হেসে বলল, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? রাইসা চোখের তারা নাচিয়ে নাচিয়ে বলল, তোদের একটাকেও আমার সুবিধার মনে হচ্ছে না। তুই আর শ্রাবণী, শান্ত আর ঈশিতা, ভেতরে ভেতরে কোনো গন্ডগোল তো নিশ্চয়ই পাকাচ্ছিস। আরে কি যে বলিস না, এমন কিছু নেই আমাদের মধ্যে, আমরা তো জাস্ট ফ্রেন্ড। ওরা চারজন একত্রে বলে উঠল। রাইসা, আরিয়ান আর প্রীতম একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললো। ওরা চারজনও হেসে ফেললো। হঠাৎ ঈশিতা কিছুটা অভিযোগের সুরে বলল, আমি আর শ্রাবন্তী বেশ ইনোসেন্ট, খুব বেশি চালাক আর কুটবুদ্ধি সম্পূর্ণ নই। আরিয়ান, তুমি না বুঝে শুধু শুধু আমাদের উপর দোষ চাপিয়ে দিলে। আরে রিল্যাক্স, তোমরা দুজন আমার মজা উড়াচ্ছিলে, আমিও তোমাদের মজা উড়ালাম, সিম্পল।
এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। শুনে ঈশিতা শ্রাবণীর স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে বসল। রাইসা বলল, ক্যান্টিনে অনেকক্ষণ থাকা হলো, চল ক্যাম্পাসের মাঠে গিয়ে বসি। রাইসার কথা মতো সবাই ক্যাম্পাসের মাঠে গিয়ে বসলো। সবার শেষে প্রীতম চুপচাপ এগিয়ে গেল। রাইসা প্রীতমকে কিছু জিজ্ঞেস করবে ভেবেও আর কিছু জিজ্ঞেস করলো না। পরে ওর সাথে কথা বলে নেওয়া যাবে মনে মনে ভাবলো। তাছাড়া প্রীতমকে হ্যান্ডেল করা রাইসার 2 মিনিটের কাজ। অদ্ভুতভাবে প্রীতম রাইসার প্রতি বেশ দুর্বল এবং তার সব কথা শোনে। সবার প্রতি সবসময় উগ্র থাকলেও রাইসার প্রতি সে সবসময় নরম হয়ে থাকে। ক্যাম্পাসের মাঠে সবাই গোল হয়ে বসলো। আজ কারোরই ক্লাস তেমন একটা নেই, তাই সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দেবে বলে স্থির করলো। রাইসা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তো আরিয়ান, শুনেছি তুমি অনেক ভালো গান করো। এখন আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে স্যাক্রিফাইস করে একটা গান করো প্লিজ। রাইসার শেষ প্লিজ শব্দটাই এমন কিছু ছিল যেটা আরিয়ান সহ সবাইকে অবাক করে দিল। আর ওর ফ্রেন্ডরা তো হতবাক হয়ে গেল। রাইসা যে কাউকে অনুরোধ করে এভাবে কথা বলতে পারে এটা তাদের ধারণাতেই ছিল না। আরিয়ানের আর কি করার, রাইসার অনুরোধ রাখতে তাকে গান গাওয়ার প্রস্তুতি নিতে হলো। ওর এক ফ্রেন্ড তন্ময়ের কাছ থেকে গিটারটা নিয়ে আসলো। সে গাইতে শুরু করলো তার মায়ের প্রিয় একটি গান। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে মামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে মানে অথই আধার। বান্ধবী রুনা আহমেদের বাড়িতে বসে আছেন মিসেস শাইলা খান। 2 দিন হলো তিনি এ বাড়িতে আছেন। আর কত এভাবে দুলাভাইয়ের উপর রাগ করে থাকবি শাইলা? এইভাবে ঝগড়াঝাটি করে কি হবে? পুরো জীবনটাই তো ঝগড়াঝাটি করে কাটিয়ে দিলি তোরা। অন্তত এই বয়সে ঝগড়াঝাটি বাদ দিয়ে একটু ভালোভাবে থাক। মিসেস শাইলা মাথার উপর থেকে রুনা আমাদের হাত সরিয়ে বেশ নির্জীব ভঙ্গিতে বললেন, আমি কি ইচ্ছে করে এসব করি? তুই তো জানিস আমজাদ আমার সাথে কি করেছে। তারপরও ওর সাথে এক বাড়িতে একই ছাদের নিচে এতগুলো বছর ধরে আছি, এটাই তো অনেক। আমার ছেলেটার কথা ভেবে ওর সাথে বছরের পর বছর থেকে যাচ্ছি, কিন্তু এভাবে আর কত? আমি তো আর পারছি না রে। ওকে দেখলেই ওর অতীতের সব কর্মকাণ্ড আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি তখন ওকে একদম সহ্য করতে পারি না। রুনা আহমেদ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমজাদ সাহেব আর মিসেস শাইলার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা নিতান্তই একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, যেটা তিনি নিজে জেনেও কিছুই বলতে পারছেন না বান্ধবীকে। বলার জন্য প্রায় ছটফট করেন, কিন্তু সংসার বাঁচানোর জন্য কিছুতেই মুখ খুলতে পারছেন না। আর এদিকে বান্ধবীর পরিবারের নিত্যদিনের ঝগড়াঝাটি দেখেও তার ভালো লাগে না। আমি বলি কি শাইলা, তুই সব ভুলে দুলাভাইকে ক্ষমা করে দে। অসম্ভব। আমার সাথে এত বড় চিট করার পর আমি ওকে কি করে ক্ষমা করে দিব? কিছুতেই পারবো না আমি। তোরা তো ভালোবেসে বিয়ে করেছিলি। যে মানুষটাকে ভালোবাসিস তার উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই তোর? মিসেস শাইলা চোখ শুরু করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মানে কি বলতে চাইছিস তুই? রুনা আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছুই বলতে চাইনি, শুধু এতটুকু মনে রাখিস, চোখে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। মিসেস শাইলা এক দৃষ্টিতে রুনা আহমেদের দিকে তাকিয়ে রইলেন। এত রহস্য করে কেন কথা বলছে রুনা, তিনি কিছুই বুঝতে পারছেন না। তখনই ড্রয়িং রুমে প্রবেশ ঘটল রুনা আহমেদের স্বামী মোহাম্মদ সঞ্জিত আহমেদের। 2 বান্ধবী কি নিয়ে কথা বলছে শুনি? রুনা আহমেদ সঞ্জিত আহমেদের কথার কোনো উত্তর না দিয়ে সোফা থেকে উঠে রান্নাঘরে চলে গেলেন। সঞ্জিত আহমেদ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিসেস শাইলার দিকে তাকিয়ে বললেন, তো শাইলা, কি খবর তোমার? মিসেস শাইলা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি আর খবর, সবই তো তুমি জানো। আমজাদ আর আমার সম্পর্ক সেই কবে থেকে ভালো চলছে না। আমি ওর থেকে মুক্তি পেতে চাই। এই মিথ্যে সম্পর্কের কোনো মানে হয় না। সঞ্জিত আহমেদ মনে মনে কুটিল হাসলেন। এত বছর ধরে তিনি তো এটাই চেয়ে আসছিলেন। দেরিতে হলেও তার সেই ইচ্ছা পূর্ণতা পেতে যাচ্ছে জেনে মনে মনে তিনি খুবই খুশি হলেন। সেটা তো আমি তোমাকে কবে থেকেই বলে আসছি শাইলা, কিন্তু তুমি তো বুঝতে অনেক দেরি করে ফেললে। এসব মিথ্যে মায়াজালা সম্পর্কের কোনো মানে হয় না। আরো আগে আমজাদকে ছেড়ে দিলে তুমি তোমার জীবনটা আরো সুন্দরভাবে সাজাতে পারতে। আমার ছেলে আরিয়ানের জন্য আমি কিছুই করতে পারিনি, আর এখনো মনে হয় না আমি আমজাদকে ডিভোর্স দিতে পারবো। এতে আরিয়ান আমাদের দুজনের থেকেই অনেক দূরে চলে যাবে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না।
সঞ্জিত আহমেদ মনে মনে বেশ বিরক্ত হলেন। আরিয়ানকে তার পথের কাঠা মনে হয়। আরিয়ানের জন্ম না হলে তিনি আমজাদ কবির সাথে মিসেস শাইলার ডিভোর্স করিয়ে তাকে বিয়ে করে তার বাবার সমস্ত সম্পত্তি হাসিল করতে পারতেন, কিন্তু তার সেই সমস্ত পরিকল্পনায় পানি ঢেলে দিয়ে আরিয়ান তার বাবা মাকে এখন এক করে রেখেছে। বেশ, তোমার যা ইচ্ছা। তোমার এই দাম্পত্য জীবনের আমি তো আর কথা বলতে পারি না, কিন্তু একটা কথা কি জানো শাইলা, আমি তোমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসি। এই কথা শুনে মিসেস শাইলা বেশ রেগে গেলেন। তোমাকে না আমি কতবার বলেছি কখনো এসব বিষয় নিয়ে কথা বলবে না। তোমার বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। এখন তোমার স্ত্রীর সন্তান আছে আর আমারও স্বামী সন্তান আছে। এখন এসব কথা বলা মানেই অন্যায়। সঞ্জিত আহমেদ ছোট একটা শ্বাস নিয়ে বললেন, বেশ, আর বলবো না, তুমি সুখে থাকো, এটাই আমার প্রত্যাশা। মিসেস শাইলা সোফা থেকে উঠে দাঁড়ালেন। রুমে গিয়ে কিছুক্ষণ পর একটা লাগেজ নিয়ে ফিরে এলেন। এই কি শাইলা, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, নিজের বাড়িতে তো ফিরতেই হবে। আরো কিছুদিন থেকে যাও। না, অলরেডি 2 দিন তো হয়ে গেল। আবার ওইদিকে আবার অফিসের কাজও সামলাতে হবে। ওদিকে রুনা আহমেদের রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলেন মিসেস শাইলা চলে যাচ্ছে। আরে শাইলা, ব্রেকফাস্ট তো করে যা, নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। না রে রুনা, অন্য কোনো একদিন আসবো। তুই রামিসা আর সঞ্জিতকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। আচ্ছা এসো, সাবধানে যেও। মিসেস শাইলা চলে গেলেন। রুনা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এরপর সঞ্জিত আহমেদের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বললেন, কেন আমার বান্ধবীর জীবনটাকে নরক বানিয়ে দিলি, সেই সাথে তার স্বামী ছেলের জীবনটাও কষ্টময় করে দিলে? সঞ্জিত আহমেদ কয়েক পলক রুনা আহমেদের দিকে তাকিয়ে থাকলেন। এরপর চাপা শক্ত কণ্ঠে বললেন, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তোমার জন্য চুপচাপ থাকাই ভালো হবে। কি জানি না আমি? সব জানি আমি। শাইলা আর আমজাদ ভাইয়ের সম্পর্ক খারাপ করার পেছনে একমাত্র দায়ী তুমি। তোমার জন্য তাদের জীবনটা আজ দুর্বিষ হয়ে গেছে। আল্লাহ তোমায় কোনোদিন ক্ষমা করবে না সঞ্জিত। সঞ্জিত আহমেদ কয়েক পলক রুনা আহমেদের দিকে গরম চোখে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে চলে গেলেন। রুনা আহমেদ চোখের পানি মুছে রান্নাঘরের দিকে চলে গেলেন। ওদিকে ভার্সিটিতে আরিয়ানের আজকে একটা ইম্পর্টেন্ট এক্সাম ছিল। ইতিমধ্যে সে তার ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট হিসেবে সবার কাছে পরিচিত হয়েছে। টিচাররাও তাকে বেশ ভালোভাবে ট্রিট করে আর ভালোবাসে। এক্সাম শেষে আরিয়ান বন্ধুদের সাথে ক্লাসের বারান্দা দিয়ে হাঁটছিল। আরিয়ান, আজকে এক্সাম কেমন দিলি? আরে ওর এক্সাম মানে তো 100-তে 100। এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি রে? আরিয়ানের এক বন্ধু নাহিদ বলল। আরিয়ান ঠোঁট উল্টে মেকি ভাব নিয়ে বলল, তা অবশ্য ঠিক। তা তোদের এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে মোটামুটি। এবারের প্রিপারেশন বেশি ভালো ছিল না, তাই মনে হয় টেনে টুনে পাস করতে পারবো। আমারটা মোটামুটি ভালোই হয়েছে, তবে শেষের দিকে ভালো আনসার করতে পারিনি। প্রত্যেকে তাদের এক্সামের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছিল। তখনই সামনে রাইসাকে দেখতে পেল সবাই। সে হাসি মুখে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তোমাদের এক্সাম কেমন হলো? আরিয়ানের বন্ধুদের পক্ষ থেকে সে নিজেই বলল, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তোমার এক্সাম কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্রি আছো? ফ্রি থাকলে চলো ক্যাম্পাসে যাই, আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, তুমি আমাদের সাথে এসো। আসলে রাইসা, আমার কিছু বই কিনতে হবে, সেজন্য একটু বুক শপে যাব, তাই আপাতত আড্ডা দেওয়া হচ্ছে না। রাইসা একটু মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের দিন তোমাকে যেন আমরা পাই, তখন তোমার কোনো না শুনবো না। মুস্কি হেসে বলল আরিয়ান। বলল, আচ্ছা ঠিক আছে। পরশু কিন্তু ফ্রাইডে, রেডি থেকো ট্যুরে যাওয়ার জন্য। তোমার বাসার অ্যাড্রেস আমার ফোনে মেইল করে দেবে, তোমার বাসা থেকে আমরা তোমাকে পিক করে নিব, ঠিক আছে? রাইসা সেদিন এক প্রকার জোর করেই আরিয়ানকে ফোন নাম্বার দিয়েছিল হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে তাকে অ্যাড করার জন্য। সেখানে আরিয়ানের নাম্বার দিয়ে তার আইডি খুঁজে নিজের সাথেও অ্যাড করে নিয়েছে রাইসা। আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। রাইসা মৃদু হেসে বলল, আচ্ছা আসছি তাহলে, বাই। আরিয়ানও হেসে বলল, বাই। রাইসা চলে যেতেই আরিয়ানের বন্ধুরা ওকে ঘিরে ধরল। কি রে মামা, রাইসা তোকে এত প্রায়োরিটি দিচ্ছে কেন? যে মেয়েকে ভার্সিটির সবাই এত ভয় পায়, কারোর সাথে ধমক ছাড়া কথা বলে না, সে কিনা তোর সাথে এত এসে এসে কথা বলছে। আনবিলিভেবল। আমার তো অন্য কোনো ব্যাপারে মনে হচ্ছে রে মামা। ও আবার আমাদের বন্ধু আরিয়ানের প্রেমে টেমে পড়ে গেল না তো? সেটাই তো মনে হচ্ছে। আরিয়ান বেশ বিরক্ত হয়ে বলল, উফ, থামবি তোরা? কখন থেকে জানো তাই বলে যাচ্ছিস? এর মধ্যে প্রেম টেমের কথা আনলি কেন? উই আর জাস্ট ফ্রেন্ডস।
এর বেশি কিছুই না, বুঝলি? শুধু শুধু না জেনে ব্যাপারটাকে লম্বা চওড়া করছিস। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ান হনহন করে বেরিয়ে গেল। সবাই সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যে যার মতো বাসায় চলে গেল। বাসায় এসে নিজের মাকে দেখে অবাক হলো আরিয়ান। কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই মিসেস শাইলা বললেন, দাঁড়াও আরিয়ান। আরিয়ান দাঁড়িয়ে গেল। কিছু বলবে আম্মু? আমি চাচ্ছিলাম আলাদা বাসায় শিফট হয়ে যাওয়ার জন্য। তুমি কি আমার সাথে যাবে? আরিয়ান এবার পুরোপুরি মিসেস শাইলার দিকে ঘুরে দাঁড়িয়ে তীব্র অথচ চাপা কণ্ঠে বলল, আমি জানি না তোমার আর বাবার মধ্যে কি নিয়ে এত ঝামেলা, জানার ইচ্ছেও আমার নেই। তোমাদের জন্য আমার শৈশব নষ্ট হয়েছে, কৈশোর নষ্ট হয়েছে, কিন্তু আমি আমার যৌবনে কিছুতেই তোমাদের এই ঝামেলার মধ্য দিয়ে কাটাতে চাই না। যদি তোমরা একসাথে থাকো তাহলে আমি তোমাদের সাথে থাকবো, আর যদি আলাদা হয়ে যাও তাহলে তোমাদের দুজনের কারো কাছে আমি থাকবো না। এরপর থেকে এই ধরনের কথাবার্তা আর আমার সাথে বলবে না, না হলে চিরকালের মতো আমাকে হারাবে। কথাগুলো বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না আরিয়ান। গটগট করে সিঁড়ি বেয়ে উঠে নিচের রুমে চলে গেল। আর নিচে মিসেস শাইলা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে চোখের পানি মুছলেন। রাতে আরিয়ানের ফেসবুক আইডিতে সানজিদা আফরিন রাইসা নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। 2 ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখা যাচ্ছে। আরিয়ান সাধারণত মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, কিন্তু প্রোফাইলে ভার্সিটি নামের জায়গাতে বুয়েট লেখা দেখায় অ্যাকসেপ্ট করলো আরিয়ান। তাই ধারণা এটা রাইসা হতে পারে। তাছাড়া প্রোফাইল পিকটা দেখতে অনেকটা রাইসার মতোই। ছবিতে আর বাস্তবে রাইসাকে দেখতে অনেকটা অন্যরকম লাগে, তবুও ছবিতে বেশিরভাগ মিল দেখা যাচ্ছে চেহারার। হাঁটুর নিচ অবধি লাল রঙের একটা স্কার্ট আর লাল রঙের লেডিস টি শার্ট পরা, স্পা করা ঝরঝরে সিল্কি চুলগুলো পিঠময় ছড়ানো, চোখে ব্ল্যাক সানগ্লাস পরা, একটা বাইকের উপর বসে আছে আর মৃদু হাসছে। আর রাইসা তাকে জানিয়ে দিয়েছিল যে সে রাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যেন আরিয়ান যেন অ্যাকসেপ্ট করে, তাই আরিয়ান অ্যাকসেপ্ট করে নিল। রাইসার এমন আটোসাটো পোশাক আরিয়ানের একদম পছন্দ নয়, কিন্তু কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে আরিয়ান পছন্দ করে না, তাই রাইসাকে কখনো এই বিষয়ে কখনো কিছু বলেনি। আবার ওদের গ্রুপের র্যাগিং করাটাকেও সে পছন্দ করে না, তাই তাদেরকে বন্ধু হিসেবে এসব থেকে বিরত থাকতে বলেছে। রাইসার কথা মতো তারা আর এরকম করবে না বলে জানিয়েছে। প্রীতম আপত্তি করতে চাইলেও রাইসা সামলিয়ে নিয়েছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার 2 মিনিট পরে সেখান থেকে মেসেজ আসলো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি নিশ্চয়ই রাইসা, তাই না? জি, একদম ঠিক ধরেছেন। কেন, আমার ছবি দেখে চিনতে পারোনি? চিনতে পেরেছি, কিন্তু বাস্তবের ছবি আর ফেসবুকের প্রোফাইলের ছবির মধ্যে অনেকটা পার্থক্য। ঠিক ধরেছো। আসলে আমাদের ফ্রেন্ডদের মধ্যে শান্ত খুব ভালো এডিটিং করতে পারে, ওই এডিট করে আমার ছবিটা এমন করে দিয়েছে। কিন্তু তোমাকে সরাসরি দেখতেই বেশি সুন্দর লাগে। রাইসা এই মেসেজটা দেখে খুব খুশি হলো। সবাই তার রূপের অনেক প্রশংসা করে। ছেলেরা ওকে পটানোর জন্য কত রকমের ফ্লার্ট যে করে তার হিসেব নেই। কত শত প্রপোজাল যে সে রিজেক্ট করেছে তারও হিসেব নেই। তার উগ্র মেজাজের জন্য তার আশেপাশে থাকা ছেলেরা তাকে প্রপোজ করা তো দূর, কথা বলতেই ভয় পায়। কখনো কারো কাছ থেকে নিজের প্রশংসা শুনে তার এত ভালো লাগেনি। থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাঙ্কস। আরিয়ান রাইসার উচ্ছ্বসিত হওয়া এবং সেই সাথে মেসেজের পাশে এতগুলো খুশির ইমোজি দেখে বেশ অবাক হলো। আসলে রাইসা তাকে এত প্রায়োরিটি দিচ্ছে, একটা নতুন ফ্রেন্ড সার্কেল দিয়েছে, মেয়ে হয়ে ওর সাথে দূরে দূরে থেকে ম্যাচিওর বিহেভিয়ার করে যাচ্ছে, সেজন্য ওর প্রতি বেশ ইমপ্রেসড সে। এজন্য তাকে খুশি করতে এই কথা বলে, কিন্তু মনে মনে সে রাইসাকে ফ্রেন্ড ছাড়া আর অন্য কিছুই ভাবে না। আচ্ছা, আমরা ফ্রেন্ড যেহেতু তাই ফ্রিলি কথা তো বলতেই পারি, তাই না? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরিয়ান সেদিন তাদেরকে বলেছিল যে তার কোনো গার্লফ্রেন্ড নেই, তবুও মনকে শান্ত করতে সে আবারও একই প্রশ্ন করলো। এই মেসেজটা দেখার পর আরিয়ান কিছুটা থমকে গেল। মনে পড়ে গেল কিছু অতীত স্মৃতি। তার কোনো গার্লফ্রেন্ড নেই, না কখনো ছিল, কিন্তু ছোটবেলায় একজন সর্বক্ষণের খেলার সাথে ছিল, যার সাথে 5টা বছর তার কেটেছিল। তার নামটাও সে ভুলে গেছে, কিন্তু একটা নিক নেম দিয়েছিল আদুরে। আর শান্তশিষ্ট লক্ষ্মী স্বভাবের মেয়েটাকে রীতি। 12 বছর হয়ে গেছে তার সাথে কোনো দেখা হয় না, কথাও হয় না, কিন্তু তার সেই মিষ্টি চেহারা, আধো আধো বলি, মিষ্টি মিহি হাসি, দৌড়ঝাঁপ করে আরিয়ানের সাথে খেলা করা, লম্বা কোকড়ানো সিল্কি চুলগুলো আরিয়ানের এখনও খুব করে মনে আছে। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে সে যখন ডিপ্রেশনে চলে যেত, তখন সেই মেয়েটাই তাকে এসে সঙ্গ দিত, তার সাথে খেলা করত, সময় কাটাতো। নিজের বাড়ি ছেড়ে এসে সবসময় আরিয়ানদের বাড়িতে আরিয়ানের সাথে পড়ে থাকতো। আরিয়ানের মা বাবা যতই ঝগড়াঝাটি করুক না কেন, আরিয়ানকে আর সেই ছোট্ট মেয়েটাকে খুবই আদর করত। সেই ছোট্ট মেয়েটার সাথে অনেক টুকরো টুকরো স্মৃতি এখনো মনে আছে আরিয়ানের। সবগুলো স্মৃতি হাসি খুশি এবং আনন্দে মাখা।
পেন্টিং করা, বাগানে লুকোচুরি খেলা, বাড়িমায় ঝোড়ঝাপ করা, ফুল দিয়ে মালা গেঁথে একে অপরকে উপহার দেওয়া, একসাথে খাওয়া দাওয়া, পড়াশোনা করা, টিভি দেখা, গেম খেলা, একসাথে স্কুলে যাওয়া, বাবা মায়ের সাথে বেড়াতে যাওয়া, সব সুকুমার স্মৃতিগুলো মনে আছে আরিয়ানের। সেই ছোট্ট মেয়েটা আর কেউ নয়, তাদের পারিবারিক ডাক্তার রেজা আঙ্কেলের মেয়ে। আরিয়ানের যখন 10 বছর বয়স, তার মেয়েটার 7 বছর বয়স। তখন ছোট মেয়েটাকে নিয়ে তার খালামণির স্বামী সন্তানের সাথে কানাডায় চলে যায়। কারণ ছিল মেয়েটির মা মারা যাওয়ায় তার মামাদের ফ্যামিলি থেকে রেজা আঙ্কেলকে দোষারোপ করা হচ্ছিল। তাই আইনি লড়াইয়ে রেজা সাহেবকে দোষী সাব্যস্ত করে মেয়েটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সেই থেকে মেয়েটা কানাডায় চলে যায়। আর দীর্ঘ 12টি বছর আরিয়ান, রেজা সাহেব এবং তার বাবা মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই রিদিতার। জীবনে আরিয়ান তার মা ব্যতীত এই একটা মেয়েকেই তার জীবনের সঙ্গে জড়িয়েছিল। তার ব্যতীত জীবনের একমাত্র খুশির আভাস ছিল ছোট্ট মেয়েটা। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে মায়ের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার পাশাপাশি সে মেয়েটির সাথেও তার দীর্ঘ দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আদৌ কি সে কোনোদিন সেই মেয়েটাকে দেখতে পাবে? আরিয়ান একটি বড় দীর্ঘশ্বাস নিল। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। কথাগুলো মনে হলেই একটা নাম না জানা অনুভূতি বারবার হানা দিয়ে যায় হৃদয়ে। এতদিনে ধুলোবালির জমা স্মৃতিতে আবারও হঠাৎ করে অতীতের স্মৃতিরা এসে হানা দিল। জীবনে কেন দুঃখময়তা এত দীর্ঘস্থায়ী হয়? কি হলো আরিয়ান, কোথায় হারিয়ে গেলে? আমি কি কোনো রং কোয়েশ্চেন করে ফেলেছি? আচ্ছা, করে থাকলে সরি। আরিয়ান এতক্ষণে নিজের মধ্যে ফিরে এলো। আরে না না, কোনো রং কোয়েশ্চেন করোনি। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, সেদিন তো তোমাদেরকে বলেছিলাম। ইভেন আমার কোনো মেয়ে বান্ধবীও নেই। মেয়ে বান্ধবী হিসেবে তুমি, শ্রাবণী আর ঈশিতাই ফার্স্ট। উত্তরটা শুনে রাইসা খুব খুশি হলো। খুশির চোটে সে বিছানা থেকে নেমে হালকা পাতলা ড্যান্স করে নিল। হাজার এত খুশি কেন লাগছে? তবুও সে নিজের জন্য আরিয়ানের মুখ থেকে আলাদা কিছু শুনতে চাচ্ছিল, তবে সেটা মুখ ফুটে বলতে পারল না। কিছুক্ষণ পর ফিরে এসে আরিয়ানকে লিখে পাঠালো, কালকে সকাল 7টায় রেডি থেকো, কিন্তু আমরা তোমাকে তোমার বাড়ি থেকে ড্রপ করতে আসবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আরিয়ান, আমার একটা ইচ্ছে পূরণ করবে প্লিজ? কি ইচ্ছে বলো? তুমি একটা গান গেয়ে ভয়েস মেসেজ করে পাঠাও প্লিজ। আরিয়ান কিছুক্ষণ সময় নিল। গান গাওয়ার সময় তার কখনো কোনো অস্বস্তি হয় না, কিন্তু একটা মেয়েকে ভাবে গান সেন্ড করতে তার খুবই অস্বস্তি লাগছে। কি হলো, দেবে না? আরিয়ান কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে প্রস্তুত করলো। আচ্ছা ওয়েট, দিচ্ছি। আর সেটা অবশ্যই কিন্তু রোমান্টিক সং হতে হবে। আমার আবার রোমান্টিক সং না শুনলে রাতে ঘুম হয় না। আরিয়ানের চক্ষু তো চড়ক গাছ। এই মেয়ে কি বলছে সব? কপাল চাপড়ে ভাবলো, কি দিন এলো তোর আরিয়ান, প্রেম না করেও একটা মেয়েকে রোমান্টিক সং সেন্ড করতে হচ্ছে। তাও মেয়েটা যেহেতু এত করে বলছে, না দিয়ে উপায় নেই। আচ্ছা বাবা, দিচ্ছি। आप जो इस तरह से तर पाएंगे, ऐसे आलम में पागल हो जाएंगे। वो मिल गया जिसकी हमें कब से तलाश थी, बेचैन सी इन सांसों में जन्मों के प्यास थी। जिस्म से रूह में हम उतरने लगे। এত সুন্দর ভয়েস কোনো পুরুষের ভয়েস হতে পারে, সেটা রাইসা আজকে আরিয়ানের গান না শুনলে বুঝতেই পারতো না। আচ্ছা, এত সুরেলা গায়কদের গানকেও আজ আরিয়ানের কণ্ঠের কাছে এত তুচ্ছ মনে হচ্ছে কেন? আরিয়ানকে তার এত ভালো লাগে বলে তাই? হয়তোবা প্রিয় মানুষটির সব কিছুই সুন্দর লাগে। সবার থেকে সবচেয়ে অনন্য লাগে প্রিয় মানুষের সব কিছু। কিন্তু আরিয়ানের কণ্ঠ আসলেই অসাধারণ। ছোটবেলা থেকেই গানে এত ভালো করার জন্য স্কুল, কলেজ এবং বিভিন্ন গানের প্রতিযোগিতায় গান গেয়ে ভালো রেকর্ড করে অসংখ্য অ্যাওয়ার্ডস পেয়েছে সে। তার প্রত্যেকটি গানের অ্যালবামও বেরিয়েছে। তার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে একজন প্রফেশনাল সিঙ্গার হয়ে গান করবে। কিন্তু তার বাবা যেহেতু এত ইচ্ছা আরিয়ানের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার দিয়ে, তাই তাকে এটাকেও প্রফেশন হিসেবে নিতে হবে। গানটাকে না হয় পার্ট টাইম প্রফেশন হিসেবে নিল। অনেক সময় প্রিয়জনদের অনেক ইচ্ছা পূরণের জন্য নিজের ইচ্ছাটাকে ত্যাগ করতে হয়, কিন্তু আরিয়ান তার এই গান গাওয়ার ইচ্ছাটাকে একেবারে ত্যাগ করছে না। সে গান করবে, অবশ্যই করবে। তার মাও একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি তার বাবার সাথে পারিবারিক কলহের পর থেকে সেই গান গাওয়ায় অনেকটা ভাটা পড়েছে। এখন আর তার মন তার নাম ডাক নেই। অসাধারণ কণ্ঠ তোমার, তোমার এত সুন্দর ভয়েস, তো তুমি সিঙ্গার না হয়ে ইঞ্জিনিয়ারিং কেন পড়ছো? আসলে এটা বাবার ইচ্ছে। বাবারও ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক বিজনেস সামলানোর জন্য সেটাতে আর মনোযোগ দিতে পারেননি। তাই তার ইচ্ছা, তার অপূর্ণ ইচ্ছাটাকে আমি পূর্ণ করব। কিন্তু তাই বলে তুমি তোমার গান গাওয়ার শখটাকে এভাবে বাদ দিয়ে দেবে?
আরে একেবারে বাদ দিব না তো। তুমি হয়তো জানো না, আমার ইতোমধ্যে কয়েকটি গানের অ্যালবাম বেরিয়েছে, আর ভবিষ্যতেও একজন প্রফেশনাল সিঙ্গার হওয়ার ইচ্ছা আমার আছে, তবে সেটা পার্ট টাইম প্রফেশন হিসেবে। ওয়াও, গ্রেট আরিয়ান, তুমি এত জিনিস আমার জানাই ছিল না। ভার্সিটি তো কত মেধাবী স্টুডেন্ট, আবার একজন ভালো গায়কও। আই এম রিয়েলি ইওর বিগ ফ্যান। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমারও কিছু স্টাডি কমপ্লিট করে লাগেজ গুছাতে হবে। কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট সুইট বয়, হ্যাভ এ সুইট ড্রিম। অলসো ফর ইউ সুইট গার্ল। রাইসা ফোন রেখে অনেকক্ষণ খুশিতে এদিক ওদিক নাচানাচি করলো। তার জীবনে এত খুশি কখনো আসেনি। আরিয়ানের রেকর্ড করা ভয়েসটা বারে বারে সে প্লে করে শুনতে লাগলো। শুনতে শুনতে একসময় কখন সে ঘুমিয়ে পড়লো তার পাত্তাই পেল না। সকালে উঠে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ধরে জগিং করছে আরিয়ান। এরপর টেবিলে এসে ডায়েট অনুযায়ী খাবার খেলো। স্বাস্থ্য সম্পর্কে সে খুবই সচেতন। অবশ্য ছোটবেলা থেকেই সে দেখতে খুবই সুন্দর আর কিউট। তবুও বেশ অনেক বছর আগে থেকে সে ডায়েটে মেনটেন করে আসছে। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে সে রুমে গিয়ে সব কিছু ঠিক করে আছে কিনা একবার দেখে নিল। রাতে অনেক কাজ ছিল, সব পড়া কমপ্লিট করে আবার অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে রাত জেগে। রাত 3টায় শুয়ে ভোর 5টার মধ্যে উঠে যাওয়া। খুবই হার্ডওয়ার্ক করে সে। 7টা বাজতে এখনও আধা ঘন্টা বাকি আছে, তাই সে তার নিজের তৈরি করা বাগানের দিকে এগিয়ে গেল পরিচর্যা করার জন্য। যদিও এসব কাজ করার জন্য মালি আছে, তবুও সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ওদের বাড়িটা অনেকটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, লোকালয় থেকে অনেক দূরে। চারিদিকে সুন্দর সুন্দর গাছপালার খোলামেলা হাওয়া। যে এই বাড়িটাতে আসবে সে মুগ্ধ না হয়ে পারবে না। বাড়িটা দেখতে যেমন সুন্দর, তার সামনের বিশাল বাগানটা আরও সুন্দর। বাগানের মাঝখানে একটা ঝর্ণা, চারিদিকে সাদা প্রাচীর ঘেরা, আর মাঝখানে একটা জলপুরীর ভাস্কর্য। সাদা প্রাচীর ঘেরা জায়গাটা একটা সরোবরের মতো, আর সেখানে জলপুরি বসে রয়েছে। তার উপর থেকে আবার ঝর্ণার পানি ঝরছে। এই স্থাপনাটি আরিয়ানের বাবা নিজের হাতে বানিয়েছেন। আরিয়ানের ওটা ভীষণ পছন্দের। আরিয়ানদের বাড়ির সামনে 2 পাশে অনেক বড় ফুলের বাগান, তার মাঝখানে খুব সুন্দর পিচ ঢালা আসা যাওয়ার রাস্তা। এই পুরো বাড়িটা সহ এখানকার বাগান, ঝর্ণা সবকিছু আরিয়ানের বাবার নিজের হাতে নকশা করা। অতীতে তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাই এসব স্থাপনা খুব সহজেই নকশা করতে পেরেছেন। আরিয়ান তার বাবার এই স্থাপনাগুলো খুব ভালো লাগে, কিন্তু সামনে 2 পাশের বাগানগুলো আরিয়ানের নিজের করা। অসংখ্য ফুলের গাছে ফুলগুলো ফুটে আছে, তার সাথে শীতের কুয়াশা ভেজা পরিবেশ, হালকা মৃদুমন্দ বাতাস। এই পরিবেশটা আরিয়ানের খুব পছন্দের। হাঁটতে হাঁটতে আরিয়ান বাগানের কাছে চলে এলো। দেখলো 3-4 জন মালি আগে থেকে সেখানে ফুলের বাগানে পরিচর্যা করছে। আরিয়ান ওদের বারণ করেছে কাজ করতে, তবু ওরা কথা শুনে না। আরিয়ানকে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসে। এই বাড়ির প্রত্যেকটি কাজের লোক আর মালি অনেক পুরনো। প্রত্যেকে এই বাড়ির মানুষদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। আরিয়ান আর বাবা মাও ওদেরকে ভীষণ ভালোবাসে, কোনোদিনই তাদেরকে পর করে ভাবেনি। তোমরা কেন শুধু শুধু কষ্ট করতে এলে? আমি বলেছি না এসব আমি করব, তোমরা শুধু শুধু কষ্ট করছো। আরে না বাচান, এখানে কষ্টের কি হলো? এটা তো আমগো দায়িত্ব। আমরা থাকতে তোমার কেন কষ্ট করা লাগবো? আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওদেরকে বলেও কোনো লাভ হবে না, আরিয়ানকে কোনো কষ্ট করতে দেয় না ওরা। ওরা আছে বলেই এই বাড়িটা এখনো প্রাণচাঞ্চল্য রয়েছে, না হলে কবে এই বাড়িটা পরিত্যক্ত বাড়ির মতো নিস্তব্ধ হয়ে যেত। আরিয়ান এভাবে দাঁড়িয়ে থাকলো না, সে নিজেও মহিলাদের বিভিন্ন কাজে সাহায্য করতে লাগলো। পানির পাইপটা একজনের কাছ থেকে নিয়ে সে নিজে যত্ন করে পানি দিতে লাগলো। ফুলের চারাগুলোতে সাদা রঙের ফুল আরিয়ানের ভীষণ পছন্দের, তাই এই বাগানের অধিকাংশ ফুলই সাদা রঙের। একসময় গেটের বাইরে গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। আরিয়ান বুঝতে পারলো রাইসারা চলে এসেছে। দারোয়ান গেট খুলে দিতেই তারা গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর এগিয়ে এসে গাড়ি থেকে একে একে নামলো সবাই। অনেক বড় একটা প্রাইভেট কার, ড্রাইভার সহ মোট 16 জন আছে। তার মানে বিশাল ব্যাপার স্যাপার। রাইসারা নেমেই তো অবাক হয়ে গেল। চারপাশ থেকে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাড়ি, সত্যি মনোমুগ্ধকর। তাদেরও বাড়ি এরকম বড় বড়ই, কিন্তু আরিয়ানদের বাড়ির ডিজাইনটা একটু ইউনিক ধরনের। দূর থেকে দেখতেই কত সুন্দর লাগছে, ভিতরে গেলে না জানে কত সুন্দর লাগবে। ওয়াও আরিয়ান, তোমাদের বাড়ি আর বাড়ির পরিবেশটা তো খুব সুন্দর। হ্যাঁ আসলেই, সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো শহর থেকে দূরে এমন নির্জন জায়গায় যে কেউ এসে শান্তি পাবে। আমার তো ইচ্ছে করছে সুন্দরবন না গিয়ে আরিয়ানদের বাসায় কয়েকদিন থেকে যাই। আরিয়ান মৃদু হাসলো। অবশ্যই, একদিন সময় করে এসো। সারাদিন আমাদের বাড়িতে থেকে সবাই একসাথে পিকনিক করব। শুধু দিনে হলে হবে? আমরা কিন্তু কয়েকদিন থাকবো। সে তো অবশ্যই থাকবে, কিন্তু চলো আজকে ট্যুরটা দিয়ে আসি, তারপরে তোমরা আমার বাড়িতে থেকো। এখন চলো বাড়ির ভেতরে গিয়ে একটু রেস্ট করে নেবে। আরে
আরে না না আরিয়ান, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি তো এখনো রেডি হওনি। এই জন্যই তো বললাম 5টা মিনিট আমাদের বাড়িতে বসো, আমি রেডি হয়ে আসছি। জাস্ট গিভ মি অনলি 5 মিনিটস। তুমি দেখছি সব কাজেই ফার্স্ট। রাইসার কথাতে মৃদু হাসলো আরিয়ান, তারপর সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরটা আরও অনেক সুন্দর, সাজানো গোছানো ড্রয়িং রুম আর দামি আসবাবপত্র দিয়ে ভরা। বোঝাই যাচ্ছে এই বাড়ির মানুষগুলো কতটা শৌখিন আর আভিজাত্যপূর্ণ। আরিয়ান সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে গেল, তারপর কয়েকজন কাজের মহিলাকে বলল তাদের জন্য কফির ব্যবস্থা করতে। নিজের রুমে চলে গেল, আর কয়েকজন কাজের মহিলা ট্রেতে করে সবাইকে কফি দিল। তখন আরিয়ানের বাবা অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিলেন। এতগুলো ছেলেমেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। রাইসা আরিয়ানের বাবাকে দেখেই চিনে ফেলল, পুরো যেন আরিয়ানের কার্বন কপি। বাপ ছেলে দেখতে অনেকটা একই রকম। আসসালামু আলাইকুম আঙ্কেল। হাঁটুর একটু নিচ পর্যন্ত আঁটুসাঁটো শর্ট ড্রেস পরা একটা মেয়েকে সালাম দিতে দেখে আমজাদ কবির সাহেব বেশ অবাক হলেন। বাকিদের পোশাক আশাকও অনেক আধুনিক ধরনের, বোঝাই যাচ্ছে বড়লোক বাপেদের আদরের দুলাল দুলালি। তাও তিনি হাসিমুখে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা আরিয়ানের ফ্রেন্ডস। আজকে আমরা 3 দিনের জন্য সুন্দরবন ট্যুরে যাচ্ছি। আরিয়ান কিছু বলেনি আপনাকে? আমজাদ কবির সাহেব মনে করেন চেষ্টা করলেন। ও হ্যাঁ, কদিন আগে আরিয়ান আমাকে বলেছিল, কিন্তু কি বলো তো, কাজের এত চাপ থাকে যেসব কথায় ভুলেই যায়। সরি, তোমরা কিছু মনে করো না। ইটস ওকে আঙ্কেল, আমরা কিছু মনে করিনি, বলল ঈশিতা। এর মধ্যেই আরিয়ান রেডি হয়ে চলে এলো। পরনে কালো কালারের জিন্স আর কালো রঙের শার্ট, তার উপর স্কাই ব্লু কালারের কোট, চুলগুলো স্পাইক করা, হাতে ব্ল্যাক কালারের দামি ওয়াচ, চোখে কালো সানগ্লাস, পায়ে কালো রঙের শুজ। অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। রাইসা সহ সবগুলো মেয়ে আরিয়ানের দিকে হা করে তাকিয়ে রইল। ছেলেগুলো কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েদের এই অবস্থা দেখে ভরকে গেল। আরিয়ান সিঁড়ি বেয়ে নামতে নামতে সানগ্লাস খুলে হাতে নিয়ে বলল, আই এম রেডি।